একটা জিনিস হবে না। এই বছর বক্সিবানু ওই উৎসবে সামিল হবে না। কিন্তু ভাবিজান, মালিকা আজম সঠিক বলছেন। এই উৎসব আমরা শাহেনশাকে খুশি রাখার জন্য করছি। বক্সিবানুর উপস্থিতি শাহেনশাকে অস্থির করে তুলতে পারে, আর যতটুকু আমি জালালকে চিনি, ও বক্সিবানুর উপস্থিতি মেনে নিতে পারবে না। কিন্তু আম্মি জান, শাহেনশাহ তো বক্সিবানুকে ক্ষমা করে দিয়েছেন। না সেলিমা বেগম, বক্সিবানু ক্ষমার যোগ্য নয়। আমি যেরকম বলেছি সেরকমই করবে। আমার আদেশ যেন পালন করা হয়। আম্মি জান, আজকে আমি খুব খুশি হয়েছি। আর আমি একদম খুশি নই জাভেদা। আপনিও খুশি হবেন যখন এই খবরটা শুনবেন। আকাশ থেকে মোহর পড়ছে। তার থেকেও বেশি কিছু আম্মি জান, আজকে আমি আপনার ছেলের একটা অন্য রূপ দেখতে পেলাম। কি দয়ালু উনি! আপনি কি জানেন উনি বাচ্চাদের ঠিক কতটা ভালোবাসেন? হায় আল্লাহ, ওনার উপর যেন আমারই নজর না লেগে যায়। কত ভালোবেসে উনি মেয়েটার দিকে দেখছিলেন। কোন মেয়েটা? তাসলিম, ওই যে বাদির মেয়েটা। ওই বেচারির খালি গলা দেখে ওনার তো চোখে জল চলে এসেছিল, আর উনি আমার একটা দামি হার ওকে দিয়ে দিয়েছেন। এত ভালোবেসে দেখছিলেন যেন ওকে নিজের করে পেতে চাইছিলেন। এর মানেটা কি জাভেদা? আদম কি পেতে চাইছে? ওহো, আম্মি জান, আমার জন্য পেতে চাইছিলেন। মনে হয় আদম সাহেব এটা বুঝতে পেরেছেন যে এখন আমাদের একটা সন্তানের প্রয়োজন। হায় আল্লাহ, আমার শহর আমার কত খেয়াল রাখেন। মেয়েটাকে দেখতে কেমন? আমার মতোই, খুবই সুন্দরী, একদম ফুলের মতো নিষ্পাপ। আর আদম ওই মেয়েটাকে এক দৃষ্টে দেখছিল, ভালোবেসে, যেমন ভাবে এক সময় উনি আমাকে দেখতেন। এবার তুমি আমাকে ভালো করে দেখো জাভেদা, আর বলো যে আমি এখন তোমাকে কিভাবে দেখছি। আমার মনে হচ্ছে আমার কথা আপনি একদম পছন্দ করেননি। সাবাস, জীবনে প্রথমবার তুমি বুদ্ধি দিয়ে কথা বললে। সত্যি? এবার যাও, নিজের বুদ্ধিগুলো ওই সিমুই তৈরিতে লাগাও। হ্যাঁ ঠিক আছে, আজ আমি খুব ভালো করে সিমুই তৈরি করব। আজ একটা এত বড় খুশির দিন, হায় আল্লাহ, কেমন বানাবো দেখে নেবেন। কিন্তু বাদির একটা এত ছোট্ট মেয়েকে একটা হার উপহার দেওয়ার পেছনে আদমের কি উদ্দেশ্য থাকতে পারে? বড় আম্মি, আসুন শাহেনশাহ। আমি এখানে ওয়াজিরে আলিয়ার সঙ্গে নয়, বরং আমার বড় আম্মির সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ, কারণ এই প্রথমবার এই মহলে থাকা সত্ত্বেও আমার সঙ্গে দেখা করার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য আপনাকে বার্তা পাঠাতে হয়েছে। কিন্তু আপনি তো জানেন শাহেনশাহ রোকেয়া বেগমের কথা শোনে, আর রোকেয়া বেগম তো আদম খান সাহেবের বিরুদ্ধে। জীবনে অনেক কিছুই প্রথমবার ঘটে জালাল। যেমন প্রথমবার তুমি যুদ্ধে গিয়েছিলে, প্রথমবার তুমি তাজ পরলে, প্রথমবার শাহেনশাহ হয়েছ, প্রথমবার এই মহলে। আমার ছেলে জালালকে অনেক কিছু জানানোর প্রয়োজন পড়েনি। প্রথমবার ওয়াজিরে আলিয়ার পরামর্শ, উপদেশ কোনো গুরুত্ব পায়নি। সেটা যোধা বেগমের ক্ষেত্রেই হোক, বা বক্সিবানুর ক্ষেত্রেই হোক, বা সুবেদারের বিষয়েই হোক। বড় আম্মি, আপনি ভুল বুঝছেন। বেগম যোধার বিষয়ে সালিমা বেগম সবকিছুই জানতেন, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। হয়তো তুমি ধরে নিয়েছিলে এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমাকে এটা মনে করিয়ে দিই, আজ পর্যন্ত তোমার যে কোনো বিষয়ে আমি তোমাকে পরামর্শ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরেই নিলাম এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুবেদারের ক্ষেত্রে এটা তো রাজনৈতিক বিষয় ছিল, তাই না?
সেক্ষেত্রে ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন আমার সঙ্গে কোনো আলোচনা করনি জালাল। তুমি আমাকে জানাওনি পর্যন্ত। তাহলে আপনি এই বিষয় নিয়ে বিরক্ত হয়েছেন? না, একদমই নয় জালাল, এবার তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু এতে খুবই খুশি হয়েছি। যেই চারা গাছকে আমি ছোট থেকে বড় করে তুলেছি সে এতটা মজবুত আর শক্তিশালী হয়ে উঠেছে। সে এতটাই শক্তিশালী হয়েছে যে অন্যের সাহায্য তাকে নিতে হচ্ছে না। আমার সাহায্যের তো প্রয়োজনই নেই। আমি আজ পর্যন্ত যা করেছি সেটা শুধু তোমার জন্য আর এই সাম্রাজ্যের জন্য। কিন্তু এখন আমাকে থামতে হবে, বয়স হচ্ছে আমার। সেই জন্য আমার মনে হচ্ছে যে এবার তুমি আমাকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দিয়ে দাও। খোদার দরবারে গিয়ে তোমার জন্যই দিনরাত দোয়া করতে চাই। রাজনৈতিক জটিলতা তুমি ভালোই সামলে নিতে পারছো, আর তোমার ব্যক্তিগত ব্যাপারে তো আমার প্রয়োজনীয়তা নেই, তাই আমাকে অনুমতি দাও। বড় আম্মি, আপনি ভুল বুঝছেন। আপনাকে আমার অবশ্যই প্রয়োজন। আপনাকে বিরক্ত করতে চাইনি বলেই এই বিষয়ে আপনাকে আমি জানাইনি। আমি শুধু পরীক্ষা করতে চাইছিলাম যে একজন শাহেনশাহ হিসেবে আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি কি পারি না। একজন শাহেনশাহ আর একজন পুত্রের আপনাকে খুবই প্রয়োজন বড় আম্মি। বড় আম্মি, এই তাজ শুধুমাত্র আমার খান বাবা আর আপনার সম্পত্তি। তুমি আমাকে লজ্জিত করছো জালাল। আমি তোমার ভালো চাই, আর সেটা সবসময় চাইবো। তোমার সুরক্ষায়, আমার দায়িত্বে আমি আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখিনি জালাল, সেটা তুমি জানো। আজ পর্যন্ত আমি যা যা সিদ্ধান্ত নিয়েছি তা মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হয়ে নিয়েছি। মুঘল সাম্রাজ্যের ন্যায় বিচারের সামনে আমার নিজের ছেলে আদম খানও যদি চলে আসে আমি তাকেও ছাড়বো না। তুমি ভুল বুঝছো যে আমি এই বিষয় নিয়ে রেগে আছি যে তুমি আদম খানকে সুবেদার নিযুক্ত করনি। এগুলো সাম্রাজ্যের রাজনৈতিক বিষয়, আর যখন সাম্রাজ্যের ন্যায় বিচারের ক্ষেত্রে আমি কোনো সিদ্ধান্ত নিই তখন আমার সামনে শুধু আমার একমাত্র সন্তান থাকে, আর সেটা হলে তুমি, মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ। কিন্তু 4টে জায়গার সুবেদার নিযুক্ত করার সময় ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন আমার সঙ্গে কোনো আলোচনাই করনি। এতে আমি খুবই আঘাত পেয়েছি, আর আমার মনে হয় এটাই ঠিক হবে জালাল। বড় আম্মি, আমার কথা বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আর আমি তোমাকে এটা বলছি জালাল যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি একদম উপযুক্ত হয়ে গেছো। সেই জন্য আমি তোমার কাছে অনুমতি চাইছি যে আমাকে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দিয়ে দাও। আপনি কি আমাকে আপনার পুত্র মনে করেন না? আদমের থেকেও বেশি জালাল, শাহেনশাহর সিদ্ধান্তে আপনার বিশ্বাস আছে? সবচেয়ে বেশি। একজন পুত্র হয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আর একজন শাহেনশাহ হয়ে আমি আপনাকে হুকুম দিচ্ছি, আপনি এই ওয়াজিরে আলিয়ার পথ ছেড়ে এখান থেকে কোথাও যাবেন না। বড় আম্মি, আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে আপনাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি তোমাকে কথা দিচ্ছি জালাল, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। একজন ওয়াজিরে আলিয়া হওয়ার তরুণ শাহেনশাহ থেকে আমি দূরে যাব না। তোমার বড় আম্মি হয়েও তোমার থেকে কখনোই আমি দূরে যাব না। কতবার আমি তোমাকে বুঝিয়েছি আদম, কি প্রয়োজন ছিল বেগম যোধার সঙ্গে ঝামেলায় জড়ানোর? কেন ওনার সঙ্গে তর্ক করতে গেলে আদম? আম্মিজান, আমি ওর পথে যাইনি, বরং ওই আমার পথের মাঝে এসেছে। জালালের নামে আমায় হুমকি দিচ্ছে। জালাল, যার সাম্রাজ্য আমারই পাবার কথা। তুমি ভুল ভাবছো যোধা বেগম। তুমি ভাবছো যে আদম খান জালালকে ভয় পায়। একটু আস্তে কথা বলবে তুমি? তুমি জালালের বিষয়ে কথা বলছো। আদাব ওয়াজিরে আলিয়া, সুবেদার আদম খান সাহবকে আগামীকাল দেওয়ানে খাসে উপস্থিত হওয়ার হুকুম দেওয়া হয়েছে। দেখলে তুমি আদম খান, বেগম যোধা এবার চাল চেলেছেন। আমার হাতে মাত হবে ও। চুপ, একদম চুপ, বোকার মতো বলো না। কোথায় আমি তোমাকে সুবেদারদের প্রধান করতে চাইছি, আর কোথায় তুমি এক দাসীর নাবালিকা মেয়েকে ভালোবাসা দেখিয়ে বেড়াচ্ছ? লজ্জা করে না তোমার? কোথায় আমি দিওয়ানে খাসে তোমার নাম সম্মানের সঙ্গে শুনতে চাইছি, আর সেখানে তুমি নিজেকে অপরাধী হয়ে দাঁড় করাতে চাইছো। আর খোদা না করুক তুমি যদি শাস্তি পাও, তুমি যদি অপরাধী ঘোষিত হও, তাহলে ক্ষমা করবে আদম খান, তোমার এই আম্মিও কিছু করতে পারবে না।
মুখ থুবড়ে পড়বে তুমি। বেগম রোকেয়া আমার কথা শোনেননি, তার যা পরিণাম হয়েছে সেই পরিণাম তোমারও হবে। কেন কেউ বুঝতে চাইছে না? এখন জালাল বেগম যোধার সব কথা শুনছে। কথার পরও আমি করি না আমি জান। আদম খান শুধু ক্ষমতার কথা বলে। এই সাম্রাজ্যে আমারও অংশ আছে। আজকের পর থেকে না আমি কারো হুকুম মানব, না কোনো শাস্তি কবুল করব। ওই বাঁদিকে আমার পছন্দ হয়েছে, কি করব আমি? কেউ আমায় আটকাতে পারবে না। আমাদের হারেমে তো এত বাঁধি আছে, এই একজনের জন্যে যোধা বেগমের এত দুশ্চিন্তা কেন? তোমাকে আমি বুঝিয়ে পারবো না আদম। তুমি কেন বুঝতে চাও না বলো তো? আমাকে কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, যাতে তোমার ইচ্ছেটাও পূরণ হয় আর শেহেনশাহর সামনে তুমি নির্দোষ প্রমাণিত হও। একটা কথা তুমি ভালো করে শুনে নাও, কালকে দিওয়ানে খাসে তুমি সেটাই বলবে যা আমি তোমাকে বলবো।